Welcome everyone. Today we will discuss about the process of DNA replication. তাহলে previously আমরা DNA replication এর বেসিক কনসেপ্ট সম্পর্কে দেখেছি এবং প্রোক্যারিওট ইউক্যারিওটের কম্পারিজন দেখেছি এবং আজকে আমরা সেই প্রসেসটাকে দেখব কিভাবে আলটিমেটলি সেই DNA replication প্রসেসটা হবে এবং সেই রিকোয়ারমেন্টস বা ইনগ্রেডিয়েন্টস যেগুলো আমরা বলেছিলাম বিভিন্ন এনজাইম টেমপ্লেট তারা কিভাবে একে অপরের সঙ্গে কোঅপারেট করে ফাংশন করছে তাহলে এবার আমরা সেটা দেখে নেব। process of DNA replication তাহলে প্রসেস যদি দেখা যায় প্রথমত আমরা এখানে সেই আমাদের ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ নিয়ে নিলাম। তাহলে এটা হচ্ছে আমাদের ডাবল স্ট্র্যান্ডেড প্যারেন্টাল ডিএনএ। তাহলে এবার আমরা এখানে ডাইরেকশন ইউজ করি 5 প্রাইম টু 3 প্রাইম। তাহলে এখানে আমরা দিলাম 3 প্রাইম 5 প্রাইম। আমরা ধরে নিচ্ছি এখানে আমাদের ওরি আছে, এটা হচ্ছে আমাদের ওরি। তাহলে এই অরিজিনাল রেপ্লিকেশন পয়েন্ট যেটা আছে তাহলে এখানে রেপ্লিকেশন শুরু হবে। তাহলে ফার্স্ট আমরা কি দেখব, ওরি পয়েন্টে কি এসে বাইন্ড করবে আমাদের, আমরা এটা দিয়ে দেখালাম, এটা হচ্ছে আমাদের হেলিকেজ। তাহলে এটা হচ্ছে আমাদের এনজাইম হেলিকেজ। তাহলে প্রথমে আমাদের অরিজিনাল রেপ্লিকেশন পয়েন্ট যেটা আছে সেখানে হেলিকেজ যে আছে যে অর্থাৎ H1 ব্রেক করবে সেই প্যারেন্টাল ডিএনএ স্ট্র্যান্ড দুটোর মধ্যে, তাহলে সে চলে এলো। তাহলে এখানে কি করবে, মেল্ডিং করবে, অর্থাৎ H1 গুলো মেল্ডিং করবে। ফলে এখানে আমাদের রেপ্লিকেশন বাবেল ফর্মেশন। তাহলে পরের ছবি যদি আমরা দেখি তাহলে আমাদের এখানে যদি দেখা যায় একই রকম ডাইরেকশন আমরা রাখবো, ডাইরেকশনটা আমাদের খুব ইম্পর্টেন্ট। তাহলে এখানে কি হচ্ছে, রেপ্লিকেশন বাবেল ফর্মেশন আছে, তাহলে H1 গুলো ব্রেক হয়ে গেছে। তাহলে এখানে এই কাজটা কি করছে আমাদের হেলিকেজ। তাহলে সেই হেলিকেজ এনজাইম যখন H1 গুলো ব্রেক করছে তখন সামনে টেনশন তৈরি হয়ে গেছে, ডিএনএ কলিংটা আরো সুপার কয়েল হয়ে যাচ্ছে। সেটাকে রিমুভ করার জন্য আমাদের এখানে কি দরকার, আমরা এইভাবে এটাকে রিপ্রেজেন্ট করলাম। এখানে সেই নিক এন্ড সিল এনজাইম যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের গাইডেজ বা ইউক্যারিওট যদি হতো তাহলে টোপো আইসোমারেজ। তাহলে সেটাকে আমরা দেখাবো। তাহলে সে কি করছে, ডিএনএ আনউইন্ডিং করছে, ফলে সামনের দিকের কয়েলিংটাকে সে রিমুভ করবে। তাহলে এইভাবে যদি আমরা দেখি তাহলে এটা সেই ওরি পয়েন্ট ছিল। তাহলে এখান থেকে আমরা কি পাবো, রেপ্লিকেশন ফর্ক পাবো। সেই ফর্কে বোথ ডাইরেকশনে যদি আমরা দেখি তাহলে এখানে এই ডাইরেকশনে এবং এই ডাইরেকশন, তাহলে বাই ডাইরেকশনাল রেপ্লিকেশনটা হবে। তাহলে আমরা যে কোনো একটা ফর্ক নিয়ে তাহলে প্রসেসটাকে বোঝার চেষ্টা করব। তাহলে আমরা যে কোনো একটা ফর্ক নিয়ে নিলাম, তাহলে আমরা এই দিকেরটাই নিয়ে নিলাম। তাহলে যখন এই দিকের ফর্কটা নিলাম তাহলে আমি এইভাবে সিম্পল এটাকে রিপ্রেজেন্ট করি। তাহলে আমরা এখানে করলাম, এটা হচ্ছে 5 প্রাইম এন্ড, এটা হচ্ছে আমাদের 3 প্রাইম এন্ড। তাহলে আমরা এখানে করলাম 3 প্রাইম এন্ড, এটা করলাম আমাদের 5 প্রাইম এন্ড। তাহলে এখানে কি হচ্ছে, আমাদের হেলিকেজ এনজাইম সে তার H1 ব্রেক করতে করতে যাচ্ছে এবং সামনের যে টেনশন তৈরি হচ্ছে সেই টেনশনটাকে আমাদের রিমুভ করতে করতে যাচ্ছে গাইডেজ। তাহলে এবার যখনই এখানে H1 গুলো ভেঙে গেছিল তখন নিউক্লিওটাইড গুলো ওপেন হয়ে গেছিল। তাহলে যখন H1 ভেঙেছে নিউক্লিওটাইড গুলো কি হয়ে গেছে, ওপেন হয়ে গেছে। কিন্তু এই রেপ্লিকেশন বাবেলের H1 আবার পুনরায় ফর্মেশন হয়ে যাবে যদি এখানে আমরা SSB প্রোটিন না দিই। তাহলে নেক্সট কি আসবে আমাদের SSB প্রোটিন। তাহলে আমরা এখানে আমরা কি দেখাবো, SSB প্রোটিন। তাহলে যখনই H1 মেল্টিং হয়ে যাবে হেলিকেজ দ্বারা তখনই দুটো টেমপ্লেট স্ট্র্যান্ডকে ধরে রাখার জন্য তাহলে সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন এদেরকে ধরে রাখবে, ফলে পুনরায় H1 ফর্মেশন হলো না। তাহলে যখন এই ঘটনা ঘটছে তাহলে আমরা কি পেয়ে গেছি, টেমপ্লেট পেয়ে গেছি। তাহলে টেমপ্লেট পেলেই রেপ্লিকেশনটা হবে না। তাহলে ডিএনটিবিজ আমার কাছে আছে, তাহলে সেই ডিএনটিবিজ গুলোকে অ্যাড করবে ডিএনএ পলিমারেজ। তাহলে আগে সেই ডিএনটিবিজ গুলোকে কি মনোফসফেটে ট্রাইফসফেট কন্ডিশনে অ্যাক্টিভেট করবে। আমরা ফার্স্ট যে প্রসেসের স্টেপ যদি আমরা দেখি তাহলে অ্যাক্টিভেশন অফ ডিএনটিবিজ। তাহলে ডিএনটিবিজ গুলো কি করতে হয়, অ্যাক্টিভেট করতে হয়। তাহলে আমাদের মনোফসফেট কন্ডিশনে থাকে সেগুলোকে আমরা অ্যাক্টিভেট করে ডিএনটিবিজ করে নিই। তাহলে সেই জন্য
তাদেরকে অ্যাক্টিভেট করা হলো, পলিমারেজ এখানে অ্যাড করতে পারবে না কারণ আমরা বলেছিলাম ডিএনএ পলিমারেজ ইনিশিয়েট করতে পারছে না, তাহলে কি দরকার প্রাইমেজ। তাহলে এবার আমাদের এখানে প্রাইমেজ এনজাইম আসবে, তাহলে আমরা এখানে দেখালাম প্রাইমেজ এনজাইম। তাহলে প্রাইমেজ এনজাইম কি তৈরি করবে, আরএনএ প্রাইমার, এবং সেই আরএনএ প্রাইমার হচ্ছে শর্ট স্টেজ অফ আরএনএ এবং সেটা সবসময় 3 প্রাইম এন্ডে বাইন্ড করবে। তাহলে আমরা এখানে দেখছি এটা 3 প্রাইম এন্ড টেমপ্লেটেড, তাহলে তার 3 প্রাইম এন্ডে যদি বাইন্ড করে তাহলে অ্যান্টি প্যারালাল মেইনটেইন করে হবে। তাহলে এখানে কি হচ্ছে 5 প্রাইম এন্ড থাকবে আরএনএ, এবং এখানে যদি দেখি তাহলে এখানে কি শেষ হচ্ছে 3 প্রাইম এন্ডে শেষ হচ্ছে, তাহলে 5 প্রাইম এন্ড 3 প্রাইম এন্ড। এবং অপর টেমপ্লেটে যদি আমরা দেখি যার ডাইরেকশন 5 to 3, সেখানে তো 3 প্রাইম এন্ড পাচ্ছি না, তাহলে টেমপ্লেট অ্যাড করব কি করে। তাহলে এই ক্ষেত্রে টেমপ্লেট আমি যদি অ্যাড করি তাহলে আমাকে এখানে 3 প্রাইম এন্ড তো এখানে, তাহলে সেখানে তো ওপেনিং হয়নি, তাহলে এখানে অ্যাড করতে গেলে প্রাইমারটা আমাদের রেপ্লিকেশন ফর্ক ওপেন হওয়ার পরে বেস যতদূর পর্যন্ত ফর্কটা খুলেছে তাহলে সেই পয়েন্টে যদি দেখা যায় তাহলে আমরা এখানে কি আছে ধরে নেব 3 প্রাইম। তাহলে এখানে যদি 3 প্রাইম থাকে তাহলে এই 3 প্রাইম এন্ডে কি অ্যাড হতে পারবে প্রাইমার। তাহলে প্রাইমার যখন অ্যাড হবে তাহলে এখানে তার কোন এন্ড থাকবে, তাহলে এখানে থাকবে তার 5 প্রাইম এন্ড এবং এই দিকে থাকবে তার 3 প্রাইম এন্ড, তাহলে এটা হচ্ছে কি 3 প্রাইম এন্ড। তাহলে প্রাইমার 3 প্রাইম এন্ডেই বসবে, এবং প্রাইমার যদি অ্যাড না হয় ডিএনএ রেপ্লিকেশনটা হবে না। তাহলে পলিমারে যদি প্রথম থেকে শুরু করতে পারতো তাহলে প্রাইমারের দরকার হতো না। তাহলে ডিএনএ পলিমার শুরু করতে পারছে না বলে আমাদের আরএনএ প্রাইমারের দরকার, এবং আরএনএ প্রাইমার অলওয়েজ 3 প্রাইম এন্ডেই বাইন্ড করবে। তাহলে 3 প্রাইম এন্ডে যখন বাইন্ড করবে তাহলে 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে এইভাবে অ্যারেঞ্জ হবে, অ্যান্টি প্যারালাল মেইনটেইন করবে। এবং অপর যে স্ট্যান্ডটা টেমপ্লেট 5 to 3 যখন রিড করা হচ্ছে তাহলে সেখানে তো আমরা 3 প্রাইম পাচ্ছি না, তাহলে রেপ্লিকেশন ফর্কের বেস যেখানে আছে সেখানে 3 প্রাইম ধরে তাহলে এইভাবে অপোজিট ডাইরেকশনে প্রাইমারটা অ্যাড হবে। তাহলে ডিএনএ পলিমারেজ তার ডাইরেকশন কি, ডিএনএ পলিমারেজ মেইন যে এনজাইম তাকে আমরা এইভাবে দেখালাম। তাহলে এটা হচ্ছে আমাদের ডিএনএ পলিমারেজ মেইন এনজাইম যে ডিএনএ পলিমারেজ 3, তাহলে তার ডাইরেকশন কি অলওয়েজ 5 to 3, তাহলে সে 5 to 3 সিনথেসিস করবে। তাহলে এখানে 3 প্রাইম এন্ড পেয়ে যাচ্ছে প্রাইমারে, এখানেও প্রাইমারে 3 প্রাইম এন্ড পেয়ে যাচ্ছে। তাহলে এবার ডিএনএ রেপ্লিকেশনটা শুরু করবে। তাহলে যখন রেপ্লিকেশনটা শুরু হচ্ছে তাহলে পলিমারেজ এই স্ট্যান্ডে যদি দেখা যায় যেটা হচ্ছে রিডিং কি 3 to 5, কিন্তু সিনথেসিস কি 5 to 3, তাহলে পলিমারেজ শুরু করতে পারছিল না, তার জন্য তো প্রাইমার এখানে 3 প্রাইম সাপ্লাই দিয়ে দিল। তাহলে এখানে 5 প্রাইম এন্ড দিয়ে যে অ্যাড হলো তার 5 প্রাইম সঙ্গে অ্যাড হয়ে গেল, 3 প্রাইম থেকে গেল, তাহলে আবার একটা অ্যাড হলো। তাহলে এই করতে করতে পরপর নিউক্লিওটাইডগুলো যখন অ্যাড করা হবে তাহলে এইভাবে ডিএনএ রেপ্লিকেশনটা চলছে। অপর স্ট্যান্ড যদি দেখা যায় অপর যে টেমপ্লেট যেটা আছে তার রিডিং টেমপ্লেট হচ্ছে 5 to 3, তাহলে রিডিং কি ছিল 3 to 5, তাহলে এখানে ডিএনএ পলিমারেজ 5 to 3 প্রাইমারের শেষ থেকে খুব সুন্দরভাবে সে কন্টিনিউয়েশন করে যাবে। কিন্তু অপর স্ট্যান্ডে যদি দেখা যায় তাহলে এখানে আমাদের কে বসেছে প্রাইমার অপোজিট ডাইরেকশন। তাহলে এবার এখানেও সেই 3 প্রাইম এন্ডকে ধরে তাহলে 3 to 5 রিড করবে, 5 to 3 মানে কোন দিকে ডিএনএ পলিমারেজ সিনথেসিস করবে, এইদিকে যদি সিনথেসিস করে তাহলে এখানে কি শেষ হবে 3, তাহলে অ্যান্টি প্যারালাল মেইনটেইন হলো। তাহলে প্রবলেম কোথায় বা ডিফারেন্সটা কোথায়, একটা স্ট্যান্ডার্ড রিডিং টেমপ্লেট 3 to 5 সেখানে প্রাইমার 5 to 3 প্রাইম এন্ড অ্যাড হয়েছে, রেপ্লিকেশন এই ডাইরেকশনে রেপ্লিকেশন ফর মানে ফর্কের দিকে রেপ্লিকেশনটা হচ্ছে। কিন্তু যদি আমরা দেখি যে ফর্কের বেস এখানে 3 প্রাইম পাওয়া যাচ্ছে না বলে তাহলে এখানে কি বসেছে আরএনএ প্রাইমারটা অপোজিট ডাইরেকশনে বসেছে, তাহলে এখানে 3 আছে সেই হিসেবে 5 to 3 বসবে, তাহলে রেপ্লিকেশনটা অপোজিট ডাইরেকশনে হচ্ছে। তাহলে অপোজিট ডাইরেকশনে করলেই ডিএনএ পলিমারেজের যে বৈশিষ্ট্য 3 to 5 রিড করা 5 to 3 তৈরি করা, কিন্তু সে যাচ্ছে কোন দিকে এইদিকে, তাহলে একই ব্যক্তি একই সঙ্গে দুই দিকে যেতে পারবে না। ফলে একটা স্ট্যান্ডে আমরা দেখব ডিএনএ রেপ্লিকেশনটা কন্টিনিউয়াস হচ্ছে, অপর স্ট্যান্ডে ডিসকন্টিনিউয়াস হচ্ছে। তাহলে আমরা এই পরের ছবিটা যদি দেখি তাহলে হেলিকেজ এবং গাইরেজ তাদের ফাংশন তো কন্টিনিউ চলতেই থাকছে, তাহলে একই সঙ্গে পুরোটা ওপেন হয়ে যাবে না তারপর সিনথেসিস হবে এমনটা নয়। তাহলে সাইমেন্টেনিয়াসলি এখানে ওপেনিং হতে থাকবে, টেমপ্লেট ফাংশন হয়ে যাবে, এসএসবি বাইন্ড করবে, পলিমারেজ আর প্রাইমার আসবে, পলিমারেজ কাজ শুরু করবে, তাহলে এদিকে রেপ্লিকেশন হতে থাকবে, এইদিকে খুলতে থাকবে, মানে সাইমেন্টেনিয়াসলি কিন্তু ঘটনাটা চলবে। তাহলে নেক্সট ছবিতে যদি দেখি তাহলে আমাদের এত দূর ওপেন হয়ে যায়, তাহলে নেক্সট এবার বাকিটাও খুলবে। সেটা যদি হয় তাহলে আমরা আরেকটা ধাপ যদি দেখাই তাহলে আমাদের রেপ্লিকেশন ফর্কটা আরো একটু খুলে গেল। তাহলে এখানে আমাদের ডাইরেকশন কি ছিল 5 প্রাইম, এখানে আমাদের 3 প্রাইম, তাহলে এখানে কি অ্যাড হয়েছিল আমাদের প্রাইমার অ্যাড হয়েছিল, তাহলে এটা ছিল আমাদের 5 প্রাইম, এটা ছিল আমাদের
3 প্রাইমে, এবং এখানটাতে কি অ্যাড হয়েছিল যখন এই সময় এখানে খুলেছিল বেস, এখানে রিঅ্যাকশন ফর্কের বেস তখন এই পর্যন্ত যেহেতু ওপেনিং হয়েছিল তাহলে বেস ছিল এটা, তাহলে এখানটাতে কি অ্যাড হয়েছে 5 প্রাইম, এদিকটা হচ্ছে 3 প্রাইম। তাহলে এই স্ট্র্যান্ড যখনই আমরা রেপ্লিকেশনটা করব, তাহলে এখানে যখনই হেলিকেজ কাটতে কাটতে যাচ্ছে তাহলে এই পর্যন্ত সিনথেসিস হয়েছিল, যখনই সে আবার টেমপ্লেটটা ওপেন হবে তাহলে সে কন্টিনিউয়াসলি সিনথেসিস করতেই থাকবে। কিন্তু এই স্ট্র্যান্ডে এখানে প্রাইমারটা অ্যাড হয়েছিল, যেহেতু প্রাইমার 3 প্রাইম ছাড়া বসবে না, ফলে এইদিকে ডিএনএ রেপ্লিকেশনটা হয়েছে। তাহলে আবার যখন ফর্কটা ওপেন হচ্ছে তাহলে হেলিকেজ সে কাজ করতে করতে এগিয়ে আসছে, শেষ পয়েন্টে প্রায় পৌঁছে যাচ্ছে, এবং এখানে আমাদের সেই গাইডের যে আছে সে তার ফাংশন করে যাচ্ছে। এবার যদি দেখা যায় যে এই টেমপ্লেটটা যেটা 3 to 5 রিডি, সেটা আমাদের ডিএনএ পলিমারেজের যে ডাইরেকশন তার সঙ্গে ম্যাচিং হচ্ছে, ফলে সে যখনই ওপেনিং হবে সঙ্গে সঙ্গে সে থেমে থাকবে না, পরপর কন্টিনিউয়াসলি করবে। তাহলে আমি এখানে যদি পেনটা রাখলাম, তাহলে যখন অ্যাপ্লাই শুরু করেছিলাম তাহলে এইভাবে কিন্তু এই পর্যন্ত করেছি, আবার যখন ওপেন হলো এই পর্যন্ত করেছি, মানে পেনটাকে আমাকে তুলতে হয়নি। কিন্তু এক্ষেত্রে কি হয়েছে, আমাকে এখানে প্রাইমার লাগাতে হয়েছে, তাহলে আমি এইভাবে সিনথেসিস করে নিলাম। আবার যখন আমাদের ফর্কটা খুলেছে তাহলে এখানে কি হয়েছে, আমাদের 3 প্রাইম এন্ড আছে, যেহেতু এটা 5, তাহলে এখানে আবার কি অ্যাড হবে প্রাইমার, তাহলে এখানে তার 5 প্রাইম থাকবে, এখানে থাকবে তার 3 প্রাইম এন্ড, তাহলে আবার একবার প্রাইমার অ্যাড করতে হবে। তখন আমরা এই পর্যন্ত সিনথেসিস করে নিলাম, করার পর আবার যখন সিনথেসিস করতে পেনটাকে তুলে নিয়ে আবার আমাকে এখানে বসাতে হচ্ছে, তারপরে এদিকে রেপ্লিকেশনটা করতে হচ্ছে। তাহলে টুকরো টুকরো হয়ে বা সেগমেন্টে বা ফ্র্যাগমেন্টে রেপ্লিকেশনটা হচ্ছে। এবার আমরা যদি আরেকটা স্টেপ এটা কন্টিনিউশন করি, তাহলে এখান থেকে যদি আমরা কন্টিনিউশনটা এখানেই রেখে দিই কাছাকাছি, তাহলে সুবিধা হবে। তাহলে আমি ধরে নিলাম যে আমার ফর্কটা সম্পূর্ণ খুলে গেছে, তাহলে যেটুকু বাকি ছিল সেটুকুও খুলে গেছে। তাহলে এটা ছিল আমার 5 প্রাইম এন্ড, এটা ছিল আমার 3 প্রাইম, এটা ছিল 5 প্রাইম এন্ড, এটা ছিল 3 প্রাইম এন্ড। তার মানে এখানে হেলিকেজ এবং গাইডের ফাংশন শেষ, তাহলে লাস্ট পয়েন্টে পৌঁছে গেছে। এবারে এখানে কি হয়েছিল, আমাদের প্রাইমার অ্যাড করা হয়েছিল, যেহেতু এখানে পলিমার শুরু করতে পারছিল না, ফলে এখানে ফার্স্ট শুরুতে আমাদের প্রাইমার অ্যাড করতে হয়েছিল, এবং সেই প্রাইমারটা যখন অ্যাড হয়েছিল তাহলে সেটাকে ধরেই যখন খুললো রেপ্লিকেশন কন্টিনিউ হচ্ছে, আবার যেই ফর্ক খুলেছে আবার কন্টিনিউশন হচ্ছে, আবার যেই খুলেছে তাহলে কন্টিনিউশন, তাহলে এখানে 3 শেষ হবে। তাহলে আমরা একটা টেমপ্লেট যেটা 3 to 5 রিড করছে তার উপরে ডিএনএ পলিমারেজ 5 to 3 খুব স্মুথলি কন্টিনিউয়াসলি চলে যাচ্ছে, ফলে এখানে ডিএনএ রেপ্লিকেশনটা কি হচ্ছে কন্টিনিউয়াসলি, মানে অবিচ্ছিন্নভাবে হচ্ছে। অপর স্ট্যান্ডে যখন আমরা দেখছিলাম যেহেতু প্রাইমার অ্যাড করার জায়গা পাচ্ছিলাম না, ফলে ফর্কটা যখন এখানে ওপেনিং ছিল তখন এখানে প্রাইমার অ্যাড করতে হয়েছিল 5 to 3, তাহলে অ্যান্টি প্যারালালটাকে মেইনটেইন করতে হবে। তো সেই জন্য এখানে আমরা কি করেছিলাম, সেই ডিএনএ পলিমারেজ রেপ্লিকেশনটা কমপ্লিট করে এখানে 3 নিয়ে এসেছিলাম। আবার ফর্কটা যখন আবার একটু খুললো তখন এখানে আবার বেস পেয়ে গেল, তখন এখানে প্রাইমার অ্যাড করার জায়গা পেয়ে গেছে, তখন সেকেন্ড টাইম আবার এখানে কি হবে প্রাইমার অ্যাড হয়েছে, তাহলে এখানে 5 প্রাইম, এখানে 3 প্রাইম, প্রাইমারটা অ্যাড হয়েছে। অ্যাড হওয়ার পর আমরা এখানে একটু সিনথেসিস করার পরে আবার পেনটাকে তুলে নিয়ে এখানে সিনথেসিস করেছি 5 to 3, তাহলে 3 to 5 রিড করতে পারছে, 5 to 3 তৈরি করতে পারছে, কারণ পলিমারেজ 3 to 5 পড়ে যাবে, 5 to 3 তৈরি করবে, এছাড়া কিছু বোঝে না। কিন্তু এই টেমপ্লেটটা 3 to 5 রিড করছে, 5 to 3 তৈরি করছে, কিন্তু অপর টেমপ্লেটটা যাওয়ার পথে বিপরীতে হয়ে গেছে, তাহলে সেখানে সে কন্টিনিউয়াসলি করতে পারবে না। তখন কি করবে, প্রাইমার একটু অ্যাড হলো, এই কাজটা করতে করতে আবার ওইদিকে কাজটা উল্টো দিকে করে নিল, আবার এদিকে যখন কাজ করছে তখন আবার প্রাইমার বসে উল্টো দিকে কাজটা করে নিল। একই রকম ফর্কটা যখন খুলে গেল তখন আবার এখানে কি অ্যাড করতে হবে, আমাদের প্রাইমার অ্যাড করতে হবে, তাহলে এখানে 5 প্রাইম এন্ড, এখানে 3 প্রাইম এন্ড, তাহলে সেখানে আবার কি হবে রেপ্লিকেশনটা এইদিকে হবে। তাহলে আমরা যেটা দেখছি শুরু থেকে যদি আরেকবার রিক্যাপ নিই, তাহলে প্রথমে আমাদের ডবল স্ট্র্যান্ডেড ডিএনএ আছে, তাহলে আমাদের প্রোক্যারিওট হলে একটা অরিজিন পয়েন্ট থাকবে, ইউক্যারিওট হলে মাল্টিপল। আমরা লিনিয়ার করে দেখাচ্ছি কিন্তু এটা প্রোক্যারিওটই ধরে নাও। অরিজিন পয়েন্টে তাহলে কি হবে, প্রথমে আমাদের হেলিকেজ এনজাইম হাইড্রোজেন বন্ডগুলোকে ওয়েল্ডিং করবে দুটো প্যারেন্টাল ডিএনএ স্ট্র্যান্ডের মধ্যে, করলো রেপ্লিকেশন বাবেল ফর্মেশন হয়েছে, তাহলে বাবেল প্রোক্যারিওট হলে সিঙ্গেল হবে, ইউক্যারিওট হলে মাল্টিপল হবে। এবারে রেপ্লিকেশন বাবেল ফর্মেশন করার পর তারা আবার একে অপরের সঙ্গে বাইন্ড করে যাবে, মানে এইচ বন্ড ফর্মেশন করে নেবে। সেটাকে ঠেকানোর জন্য আমরা একেবারে একটা ফর্ক নিয়েছি, মানে দুটো ফর্কে একই ঘটনা ঘটবে, এইদিকে যা ঘটছে অপর ডাইরেকশনে সেম ঘটবে। তাহলে এটাকে যখন এখানে নিয়েছি
তাহলে আমাদের এই রেপ্লিকেশন ফর্কটা নেওয়া হয়েছে, তাহলে ফর্ক ওপেন হচ্ছে ওয়াই শেপ, তাহলে এই ফর্কের দিকে সবসময় রেপ্লিকেশনটা কন্টিনিউয়াসলি হয়, তাহলে এই দিকে হচ্ছে, তাহলে এই ডাইরেকশনে রেপ্লিকেশনটা হচ্ছে, তখন এই ফর্কের এখানে দেখছি যে লাল লাল কিছু ডট এখানে এসে বসছে, তার মানে তারা হচ্ছে এসএসবি প্রোটিন। কারণ এসএসবি প্রোটিন যদি না আসে তাহলে সিঙ্গেল স্ট্র্যান্ড গুলো আবার ডাবল স্ট্র্যান্ড হয়ে যাবে, ফলে টেমপ্লেট পাবো না, টেমপ্লেট যদি না পাই রেপ্লিকেশন হবে না। তাহলে আমরা টেমপ্লেট পেয়ে গেলাম, তাহলে টেমপ্লেট পেলেই হবে না, ডিএনএ পলিমারেজ একা কাজ করতে পারে না, তাকে অর্থাৎ 3 প্রাইম যদি সাপ্লাই দেওয়া হয় তাহলে তারপর থেকে 5 to 3 যোগ করে যাবে, কিন্তু সেটা দেবে কে? সেটার জন্য আমাদের কি দরকার? প্রাইমার। প্রাইমারটাকে তৈরি করবে আরএনএ প্রাইমার যে তৈরি করছে হচ্ছে আমাদের প্রাইমেজ এনজাইম। তাহলে সে একটা হচ্ছে ডিএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ, তার ডিএনএ এর উপরে ছোট্ট আরএনএ স্টেজ বা ছোট খন্ড তৈরি করবে বা অলিগো রাইবোনিউক্লিওটাইড চেইন তৈরি করবে, সেটা বলা হচ্ছে যে এখানে ছোট স্টেজ অফ আরএনএ বা প্রাইমার তৈরি করছে। তাহলে সেটা কি সবসময় 3 প্রাইম এন্ডেই বাইন্ড করবে, তাহলে এখানে 3 to 5 রিড করছে, 5 to 3 বাইন্ড করিয়ে দিল বা এখানে সিনথেসিস করিয়ে দিল, তাহলে এটুকু আরএনএ। এবারে এই যে 3 প্রাইম এন্ড সাপ্লাই পেয়ে গেল, তখন ডিএনএ পলিমারেজ খুব আনন্দের সঙ্গে এটাকে কন্টিনিউশন করবে। এবার ডিএনএ পলিমারেজ থেকে 3 to 5 রিড করছে, 5 to 3 যাচ্ছে, শুধু শুরুটা করে দিয়েছে, স্টার্টিংটা করেছে প্রাইমার। অপর টেমপ্লেট মানে অপর স্ট্যান্ড অপর যে টেমপ্লেট আদার যে টেমপ্লেট আমরা পেয়েছি সেখানে যদি যাওয়া যায়, তার ডাইরেকশন 5 to 3, তাহলে ডিএনএ পলিমারেজ তৈরি করবে 5 to 3 কিন্তু রিড করবে কি 3 to 5, তাহলে এখানে 5 to 3 রিড করছে, তাহলে সেক্ষেত্রে সিনথেসিস করতে পারবে না, তাহলে তার অ্যান্টি প্যারালাল নয় প্যারালাল হয়ে যাবে, তাহলে ডিএনএ দুটো স্ট্র্যান্ড অ্যান্টি প্যারালাল করতেই হবে, নাহলে এস বন্ড হবে না। সেই জন্য ফর যতটুকু ওপেন হয়েছে তাহলে এখানটাতে প্রাইমার অ্যাড হয়েছে, তাহলে যতটুকু খুলেছে তাহলে এটা 5 যদি হয় 3 আসছে, তাহলে এখানটাতে আমাদের কি আছে ধরে নিতে হবে 3 প্রাইম আছে, তাহলে এই বেসে প্রাইমারটা লাগছে কিন্তু এটা যে ডাইরেকশনে রেখেছে, তাহলে এখানে প্রাইমারটা যদি এই ডাইরেকশন হয়, এখানে প্রাইমারটাকে আমার কোন ডাইরেকশনে লাগাতে আছে এই ডাইরেকশনে, তাহলে এটা 5 এটা 3, তাহলে 5 থেকে 3 দিকে কন্টিনিউশন হবে, কারণ পলিমারেজ 3 পেলে শুরু করবে, তাহলে এখানে 5 to 3 সেটাকে সাপ্লাই করার জন্যই আমাদের দরকার ছিল প্রাইমার। তাহলে একটা স্ট্যান্ডে বসানোটা সুবিধাজনক, অপর স্ট্যান্ডে বসানোর জায়গা পাচ্ছি না, তখন কোথায় বসলো? ফর্কের বেসে অপোজিট ডাইরেকশনে, ফলে একটা স্ট্যান্ডে সিনথেসিস এইদিকে হবে, অপরটা সিনথেসিস ওইদিকে হবে, না হলে অ্যান্টি প্যারালাল মেইনটেইন হবে না। তাহলে এখানে প্রাইমার অ্যাড করার পর কন্টিনিউয়াসলি সিনথেসিস হচ্ছে, এখানে প্রাইমার অ্যাড হলো সিনথেসিস হলো। নেক্সট টাইম কি ঘটবে? নেক্সট টাইম যেটা ঘটবে সেটা আমরা এখানে দেখলাম, ফর্ক আবার একটু খুলেছে, হেলিকেজ H1 মেল্টিং করতে করতে আসছে, অবশ্যই H1 যখন ভাঙছে তখন ATP হাইড্রোলাইসিস করবে, এনার্জি অবশ্যই দরকার। এবারে AT বন্ড ভাঙতে গেলে কম এনার্জি লাগবে, GC বন্ড ভাঙতে গেলে বেশি এনার্জি লাগবে, ফলে যখন রেপ্লিকেশনটা শুরু হয় ওরি পয়েন্ট যদি আমরা দেখি সেখানে কিন্তু AT বেস প্যারিং বেশি থাকে, ফলে সেখানে দুটো H বন্ড সেটাকে ভাঙাটা অনেক ইজি বা কম ATP ব্যয় করতে হবে। তো যাই হোক, সেখানে শুরু হওয়ার পরে সে সামনে AT GC JPS বেস প্যারিং থাক সেটাকে ব্রেক করতে করতে এগোচ্ছে, সামনে যে টেনশন তৈরি হচ্ছে সেটাকে নিক এন্ড সিল করার কাজ হচ্ছে আমাদের গাইরেজ এনজাইমের, তাহলে সে সেটা করছে। তাহলে এখানে পৌঁছে গেল, তাহলে যখনই ফর্ক খুলছে তাহলে এই যে ডিএনএ পলিমারেজ 3 to 5 যে রিড করছে এ কিন্তু থেমে নেই, একটা না এখান থেকে তৈরি হচ্ছে, দেখো পেনটা তুলতে হয় একটা তৈরি হচ্ছে। এবার যখন অপর স্ট্যান্ডে দেখছি তাহলে এখানে যখনই খুলবে তাহলে আবার সেই প্রাইমার অ্যাড করার সমস্যা, তাহলে এখানে প্রাইমার অ্যাড হয়েছিল বলে এদিকে তৈরি হলো, তাহলে আবার যখন টেমপ্লেট এখানে খুলে গেছে তাহলে সিনথেসিস হচ্ছে না, কিসের জন্য ওয়েট করছে? আবার একটু প্রাইমার দরকার, তাহলে প্রাইমার এখানে অ্যাড করতে গেলে আবার সেই 3 প্রাইমের বেস দরকার, তাহলে এখানে 5 প্রাইম টু 3 প্রাইম প্রাইমার অ্যাড করা হয়েছে, তাহলে সঙ্গে সঙ্গে এইদিকে রেপ্লিকেশনটা হয়ে গেল। নেক্সট আবার যদি আমরা দেখি তাহলে হেলিকেজ গাইডে ধরে নিচ্ছে টার্মিনেশন পয়েন্টে পৌঁছে গেছে, রেপ্লিকেশন এবার টার্মিনেট হবে, তাহলে সেটাই যদি হয় তাহলে এইভাবে চলে আসছে। তাহলে আবার দেখো কর্নিলের একটা স্ট্যান্ড যেটা আমাদের 3 to 5 রিডিং ছিল তারপরে 5 to 3 ডিএনএ পলিমারেজ খুব স্মুথলি চলে আসছে, তাহলে এখানে আমাদের ডিএনএ পলিমারেজ পৌঁছে গেছে, আমরা সেটা দেখাই, তাহলে এটাতে ডিএনএ পলিমারেজ পৌঁছে গেছে। তারপর আমরা দেখছি ডিএনএ পলিমারেজটা কোন এন্ডে পৌঁছে গেছে, তাহলে সেই টার্মিনেশন পয়েন্টে পৌঁছে গেছে। তাহলে এই ঘটনা যখন ঘটছে তাহলে এই স্ট্যান্ডের রেপ্লিকেশনটা একটানা হচ্ছে, কিন্তু অপর যে টেমপ্লেট যা 5 to 3 ডাইরেকশন, তাহলে সেই ক্ষেত্রে 3 to 5 রিড করতে গেলে পলিমারেজ উল্টো দিক দিয়ে করতে হচ্ছে, তাহলে উল্টো দিক দিয়ে যখন করছে তাহলে প্রাইমার অ্যাড হচ্ছে, কারণ পলিমারেজ উল্টো দিক দিয়ে কাজ করবে ঠিকই, তার জন্য প্রাইমার না হলে সে শুরু করবে না, তাহলে এখানে প্রাইমার দিয়ে শুরু করতে হয়েছে, এখানে একটা মানে শুধু একবারই প্রাইমার অ্যাড করতে হয়েছে, এখানে আবার যখন ফর্ক ওপেনিং হয়েছে আবার প্রাইমার অ্যাড করতে হয়েছে, শুরু হয়েছে, আবার এরকম ওপেনিং হচ্ছে, আবার প্রাইমার অ্যাড করতে অপোজিট ডাইরেকশন আবার একটু হয়েছে, তাহলে একটা স্ট্যান্ডে দেখছি রেপ্লিকেশনটা কন্টিনিউয়াসলি হচ্ছে, তার মানে এটাকে আমরা বলবো কন্টিনিউয়াস স্ট্র্যান্ড, এন্ড এটাকে বলা হয় আমাদের
ল্যাগিং স্ট্র্যান্ড। আমরা এটাকে কন্টিনিউয়াস সিনথেসিস হচ্ছে এই জন্য আমরা এটা কি বলতে পারি লিডিং। তাহলে দেখো 3 to 5 যে টেমপ্লেট তার উপরে যেটা সিনথেসিস হচ্ছে, টেমপ্লেটের কথা নয়, টেমপ্লেট 3 to 5 কিন্তু যেটা সিনথেসিস হচ্ছে সেটাকে আমরা স্ট্যান্ড বলছি, তাহলে সেটা হচ্ছে লিডিং স্ট্যান্ড, তাহলে লিড করছে মানে কন্টিনিউয়াস সিনথেসিস হচ্ছে। অপরটাতে 5 to 3 যেটা লিডিং সেখানে যদি দেখা যায় রেপ্লিকেশনটা কি হচ্ছে খন্ডে খন্ডে হচ্ছে বা ফ্র্যাগমেন্টেড হয়ে হচ্ছে, তাহলে এটাকে আমরা ডিসকন্টিনিউয়াস বলতে পারি বা খন্ডে খন্ডে হচ্ছে বলে এটাকে কি বলা হয় ল্যাগিং স্ট্র্যান্ড। তাহলে এই এক একটা খন্ড যেটা, এই খন্ডগুলোকে বলা হয়েছে ওকাজাকি ফ্র্যাগমেন্ট। ওকাজাকি ফ্র্যাগমেন্ট অ্যাকর্ডিং টু সায়েন্টিস্ট নেম এটাকে ওকাজাকি ফ্র্যাগমেন্ট বলা হয়েছে। তাহলে ওকাজাকি ফ্র্যাগমেন্টগুলো যদি দেখা যায় তোমার এই 100 থেকে 200 বেস পেয়ার লং হয় ইন কেস অফ ইউক্যারিওট, কিন্তু প্রোক্যারিওটের ক্ষেত্রে অনেক লং হবে। তাহলে আমরা যদি প্রোক্যারিওট বলে থাকি তাহলে এটাকে 1000 এ 2000 ধরে নাও, তাহলে সেক্ষেত্রে মানে ওকাজাকি খন্ড প্রোক্যারিওটের ক্ষেত্রে লম্বা লম্বা হয়, ইউক্যারিওটের ক্ষেত্রে ছোট ছোট হবে। তাহলে কি হলো বিষয়বস্তু, আমাদের ডিএনএ রেপ্লিকেশন হবে দুটো স্ট্র্যান্ড টেমপ্লেট হিসেবে কাজ করবে। তাহলে একটা টেমপ্লেট ডিএনএ পলিমারেজের যেদিকে মুভ করছে সেই ডাইরেকশনের সঙ্গে ম্যাচ করছে, অপর স্ট্র্যান্ডে ম্যাচ করছে না। তাহলে যে একই ব্যক্তি একদিকেই সে যেতে পারবে, তাহলে একসঙ্গে একজন ব্যক্তি দুদিকে যেতে পারবে না। তাহলে একটা স্ট্র্যান্ডে কন্টিনিউয়াসলি সিনথেসিস করছে, অপর স্ট্র্যান্ডে একই টাইমে তাকে ম্যানেজ করতে হবে, কারণ দুটোতেই রেপ্লিকেশনটা করতে হবে। তখন এখানে প্রাইমার অ্যাড হচ্ছে অপোজিট ডাইরেকশনে সিনথেসিস হচ্ছে, আবার একটু খুললো প্রাইমার অ্যাড হচ্ছে অপোজিট ডাইরেকশন, আবার একটু খুললো প্রাইমার অ্যাড হচ্ছে অপোজিট ডাইরেকশনে। তাহলে এইভাবে যখন হচ্ছে তাহলে একটা স্ট্র্যান্ডে ডিএনএ রেপ্লিকেশন কন্টিনিউয়াসলি হচ্ছে, অপর স্ট্র্যান্ডে ডিএনএ রেপ্লিকেশনটা ডিসকন্টিনিউয়াসলি হচ্ছে। ফলে এটাকে বলা হয় লিডিং স্ট্র্যান্ড, এটাকে বলা হয় ল্যাগিং স্ট্র্যান্ড। তাহলে ল্যাগিং স্ট্র্যান্ডে যে ছোট ছোট খন্ডে ডিএনএ রেপ্লিকেশনটা হলো সেটা হচ্ছে আমাদের ওকাজাকি ফ্র্যাগমেন্ট। আরেকটা বিষয় যেটা যে যতবার ওকাজাকি ফ্র্যাগমেন্ট তৈরি হয়েছে প্রত্যেকের ইনিশিয়েশন করেছে কি একটা করে প্রাইমার। এবার ব্যাপারটা যেটা হচ্ছে যে রেপ্লিকেশন করছি আমাদের ডিএনএ দুটো স্ট্র্যান্ড বা ডবল কপি তৈরি হবে, তাহলে সেক্ষেত্রে আমাদের আরএনএ এর মধ্যে চলে এলো, তাহলে আরএনএ গুলোকে কি করতে হবে রিমুভ করতে হবে। আর আমি বারবার বলছি প্রসেসটা কিন্তু সাইমেলটেনিয়াসলি হচ্ছে, যে একটা হয়ে যাবে তারপরে আরেকটা হবে এমনটা নয়, যে পুরোটা খুলে গেল রেপ্লিকেশন হয়ে গেল এমনটা নয়। তাহলে যখন এইদিকে এরকম হচ্ছে, এদিকে রেপ্লিকেশন যখন শুরু হয়ে গেছে, তাহলে সেই সময় কিন্তু আমরা কি দেখব আরএনএ প্রাইমার গুলো রিপ্লেস করার কাজ শুরু হয়ে গেছে, এবং সেটা কে করবে বলেছিলাম আমাদের ডিএনএ পলিমারেজ 1। তাহলে ডিএনএ পলিমারেজ 1 কি করবে, তাহলে এবার আমরা কাকে নিয়ে আসবো, আমাদের এটা হচ্ছে ডিএনএ পলিমারেজ 1। তাহলে ডিএনএ পলিমারেজ 1 চলে এলো, কি করবে এখান থেকে আরএনএ নিউক্লিওটাইড গুলোকে রিপ্লেস করে দেবে। তাহলে আরএনএ নিউক্লিওটাইড গুলোকে রিমুভ করব, তাহলে এখানে আরএনএ নিউক্লিওটাইড উঠে গেল, তার পরিবর্তে এখানে কি নিয়ে আসবে ডিএনএ নিউক্লিওটাইড। ফলে আমি কি রেড কালার দিয়ে দেখাচ্ছি, তাহলে 5 প্রাইম টু 3 প্রাইম। তাহলে আরএনএ নিউক্লিওটাইড গুলোকে তুলে দিয়ে ডিএনএ এর অর্থাৎ ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইড বসাচ্ছে। আরেকটা জিনিস মনে রাখতে হবে, আমরা যখন পলিমারেজ 1 2 3 ভাগ করেছিলাম, পলিমারেজ 1 এর কথা যখন বলেছি তখন আমরা বলেছি যে পলিমারেজ 1 কি করবে পলিমারাইজেশনও করবে, তার এক্সোনিউক্লিক অ্যাক্টিভিটি আছে 3 to 5 5 to 3। তাহলে এখানে পলিমারেজ 1 2 3 সবারই 3 to 5 এক্সোনিউক্লিক অ্যাক্টিভিটি আছে। তার মানে কি পলিমারেজ 1 যখন পরপর এখানে অ্যাড করতে করতে আসছে, কোন একটা ভুল হয়ে গেলে সে উল্টো দিকে যাবে, মানে কোন দিকে যেতে হবে 5 to 3 আসছিল, তাহলে গেলে কোন দিকে যেতে হবে 3 to 5 এর দিকে, মানে অপোজিট ডাইরেকশনে যেতে হচ্ছে। সেই জন্য আমরা এখানে বলছি যে 3 to 5 এক্সোনিউক্লিক অ্যাক্টিভিটি আছে, মানে কোন একটা ভুল হয়ে গেলে আবার পিছিয়ে গিয়ে সেটাকে রিপ্লেস করে ঠিক করে আবার সামনে আসবে। তাহলে এটা পলিমারেজ 1 2 3 সকলে করে, কিন্তু ডিএনএ পলিমারেজ 2 যেটা ডিএনএ পলিমারেজ 2 মেইনলি সেটা ডিএনএ রিপেয়ারের কাজে লাগবে, সেই জন্য সেটা আমরা এখানে বললাম না। এখানে মেইনলি পলিমারেজ 3 সেই পলিমারাইজিং এনজাইম, পলিমারেজ 1 এখানে হেল্প করছে কিভাবে, তার 3 to 5 প্রাইম এক্সোনিউক্লিক অ্যাক্টিভিটি আছে, একই সঙ্গে বলেছেন 5 প্রাইম to 3 প্রাইম অ্যাক্টিভিটি শুধুমাত্র ডিএনএ পলিমারেজ 1 এ দেখা যায়। তাহলে সে ওই জন্য 5 to 3 মানে এক্সোনিউক্লিয়াস অ্যাক্টিভিটি মানে কি একটা একটা করে নিউক্লিওটাইড ফসফরাসের বন্ড ব্রেক করে খুলে দেবে। তাহলে এখান থেকে প্রাইমারগুলোকে যখন একটা একটা করে কাটছে, মানে রাইবোনিউক্লিওটাইডগুলোকে কেটে বাদ দিয়েছে, মানে ফসফরাসের বন্ড ভেঙে দিয়েছে কোন এন্ড থেকে 5 এর দিক দিয়ে কাটতে কাটতে শুরু করে কোন দিকে যাচ্ছে 3। তাহলে এখানে এক্সোনিউক্লিয়াস মানে কেটে বাদ দিচ্ছে, নিউক্লিক অ্যাসিডের নিউক্লিওটাইড, তাহলে বাইরে থেকে বলে এক্সোনিউক্লিয়াস কোন দিক থেকে শুরু করেছে 5 প্রাইম এন্ড থেকে, ওই জন্য এটা হচ্ছে 5 প্রাইম to 3 প্রাইম এক্সোনিউক্লিয়াস অ্যাক্টিভিটি দেখাচ্ছে। তাহলে সেই জন্য সে 5 to 3 এক্সোনিউক্লিয়াস অ্যাক্টিভিটি দেখাচ্ছে, যদি ভুল হয় তখন ব্যাক করে আবার ঠিক করবে, তখন 3 to 5 এক্সোনিউক্লিয়াস অ্যাক্টিভিটি হবে।
কিন্তু এখন কি দেখা যায় 5 to 3 প্রাইম এক্সট্রা নিউক্লিক অ্যাক্টিভিটি দেখিয়ে আরএনএ প্রাইমার গুলোকে সরিয়ে দিয়ে সেখানে কি বসাচ্ছে ডিএনএ এর নিউক্লিওটাইড, কারণ তৈরি করছে ডিএনএ। তাহলে এখানে আরএনএ প্রাইমারের জায়গায় ডিএনএ নিউক্লিওটাইড বসিয়ে দিল, আর এই আরএনএ এর পর থেকে শুরু হয়েছিল আমাদের ডিএনএ। তাহলে এই জায়গাটা দেখো একটা গ্যাপ রয়ে গেল। তাহলে এই গ্যাপটাকে সিল করার জন্য আমাদের কাকে আসতে হবে? তাহলে গ্যাপ সিল করার জন্য এখানে যে আসবে আমরা এইভাবে দেখালাম। তাহলে গ্যাপটাকে এখানে সিল করার জন্য আসবে কে? লাইগেজ। তাহলে লাইগেজ এনজাইম এসে এই গ্যাপটাকে সিল করে দেবে। তাহলে এইটুকু যে গ্যাপটা ছিল অর্থাৎ ফসফোরাস বন্ড ফর্মেশন করে দিল। তাহলে আলটিমেটলি এটা কি হবে? কন্টিনিউয়াস হয়ে যাবে। তাহলে যখন রেপ্লিকেশনের দিকে কন্টিনিউয়াসলি চলছে, একটা কন্টিনিউয়াস মানে একটা লিডিং স্ট্র্যান্ড একটা ল্যাগিং স্ট্র্যান্ড হিসেবে ওখান থেকে ফ্র্যাগমেন্ট তৈরি হচ্ছে। তাহলে তখন কিন্তু অপর দিকে ডিএনএ পলিমারেজ তার ফাংশন শুরু করে দিয়েছে, যেটা শেষ হোক তারপরে করবে এমনটা নয়। তাহলে যখন এদিকে চলছে সাইমultaneously তখন ডিএনএ পলিমারেজ এবং লাইগেজ তাদের ফাংশন শুরু করেছে। তাহলে লিডিং স্ট্র্যান্ডে একটা বার বা ওয়ান টাইম আমরা প্রাইমার অ্যাড করেছি, তাহলে সেটাকে রিপ্লেস করে দিলে লাইগেজ সিল করে দিলে আমাদের এই স্ট্র্যান্ড কন্টিনিউয়াস হয়ে গেল। তাহলে আমরা ওই ঘটনায় মানে যখন চলছিল তখন কিন্তু এই কাজটা এদিকে হয়ে গিয়েছিল। তার মানে আমরা এখানে যদি দেখি এখানে 5 প্রাইম এখানে আছে আমাদের 3 প্রাইম, তাহলে এই জায়গাটা সিল করে দিয়েছে। তাহলে এই ডিএনএ স্ট্র্যান্ডটা দেখো একটা প্যারেন্টাল স্ট্র্যান্ড একটা নিউ স্ট্র্যান্ড, ওই জন্য বলা হয়েছিল ডিএনএ রেপ্লিকেশন সেমি কনজারভেটিভ মোডে হয়। তাহলে সেটা এখানে হচ্ছে। অপর স্ট্র্যান্ডে যদি দেখি তখন এখানে প্রাইমার অ্যাড করে মানে অপোজিট ডাইরেকশনে করতে হয়েছিল, এখানে প্রাইমার অ্যাড করে অপোজিট ডাইরেকশনে করতে হয়েছিল। তাহলে এবারে এই প্রাইমার গুলোকে কি করতে হবে? তাহলে যখন এটা এগিয়ে কাজ শুরু হচ্ছে মানে এদিকে চলছে, এদিকে কিন্তু ততক্ষণ রিপ্লেসমেন্ট শুরু হয়ে গেছে, মানে ডিএনএ পলিমারেজ 1 এখানে যেমন করেছিল একই রকম এখানে এসে কে কাজ করবে? ডিএনএ পলিমারেজ 1। ডিএনএ পলিমারেজ 1 কাজ করার পরে সেখানে এসে কে হাজির হবে? তাহলে আমাদের সেই লাইগেজ এনজাইম সেটাকে কি করবে? এটা তুলে দেওয়ার পরে এখানে আরএনএ নিউক্লিওটাইড তুলে দিল, ডিএনএ নিউক্লিওটাইড বসিয়ে দিল, তারপর এই জায়গাটা সিল করে দিল। তাহলে এখানে যে ওকাজাকি খন্ড ছিল বা ডিসকন্টিনিউয়াসলি হচ্ছে সেটা কিন্তু আমরা শেষমেশ বুঝতে পারবো না, তখন দেখবো যে একটা ডিএনএ সিনথেসিস হচ্ছে, কিন্তু তার ঘটনাটা এইভাবে ঘটে। তাহলে এখানে যতটা ওকাজাকি ফ্র্যাগমেন্ট তৈরি হবে যতগুলো, প্রত্যেকটা স্টার্টিং পয়েন্টে আমাকে প্রাইমার অ্যাড করতে হয়েছে। তাহলে সেই প্রাইমারগুলোকে একই রকম ভাবে এখানে যেভাবে রিমুভ করা হয়েছে পলিমারেজ 1 দ্বারা, তারপরে এতে ডিএনএ নিউক্লিওটাইড রিপ্লেস করে দিয়ে মানে বসিয়ে দিয়েছে সেখানে, এবং লাইগেজ সেটাকে সিল করে দিয়েছে। তাহলে লিডিং স্ট্র্যান্ডে সেই ঘটনা একবার হবে, ল্যাগিং স্ট্র্যান্ডে সেই ঘটনা বারবার হবে। তাহলে এই হচ্ছে আমাদের ডিএনএ রেপ্লিকেশনের প্রসেস। তাহলে এইভাবে ডিএনএ রেপ্লিকেট হবে। তাহলে রেপ্লিকেট হওয়ার পরে মানে এইভাবে যখন পলিমারেজ 1 এসে রিপ্লেস করে দিচ্ছে, লাইগেজ সিল করে দিচ্ছে, তখন প্রাইমারগুলো আর থাকবে না। তখন তুমি কি দেখবে? এর পরে যে ডায়াগ্রামটা আমরা দেখব, তাহলে আমরা এখানে 5 to 3 3 to 5, তাহলে রেপ্লিকেশন যখন কমপ্লিট হয়ে গেল, এখান থেকে প্রাইমার তুলে দেওয়ার পরে এটা সিল হয়ে গিয়েছিল। তাহলে এখান থেকে এইটা তুমি দেখবে যে এক টানা হয়ে গেল। তাহলে 5 to 3, তাহলে এই স্ট্র্যান্ডে ডিএনএ পলিমারেজ কন্টিনিউয়াসলি করেছিল, অপর স্ট্র্যান্ডে ডিসকন্টিনিউয়াসলি করেছে, কিন্তু প্রাইমার গুলো তুলে দেওয়ার পরে তুমি কি দেখবে? এটা 3 পেমেন্ট, এটা 5 পেমেন্ট। তাহলে এখানে আমরা একটা দেখছি প্যারেন্টাল স্ট্র্যান্ড, অপরটা দেখছি নিউ স্ট্র্যান্ড। ওই জন্য ডিএনএ রেপ্লিকেশনের মোডে বলা হয়েছিল যে সেমি কনজারভেটিভ মোডে হয়। তাহলে এটাই হচ্ছে সেই সেমি কনজারভেটিভ মোড অফ ডিএনএ রেপ্লিকেশনের প্রসেস। তাহলে আমরা প্রোক্যারিওটের ক্ষেত্রে দেখলাম। তাহলে এখানে বেসিক জিনিস মনে রাখতে হবে, প্রোক্যারিওটের ক্ষেত্রে সার্কুলার ডিএনএ বাবেল ফর্মেশন করবে এবং সেটা থিটা মডেলে হবে। ইউক্যারিওটের ক্ষেত্রে যদি হয় সেক্ষেত্রে বাবেল ফর্মেশন হবে কিন্তু ওয়াই মডেলে হবে। এবার পলিমারেজ দুটোর ক্ষেত্রেই ফাংশন করবে ডিএনএ পলিমারেজ, কিন্তু ডিএনএ পলিমারেজ টাইপসটা আলাদা। প্রোক্যারিওটের ক্ষেত্রে ডিএনএ পলিমারেজ 1 2 3, ইউক্যারিওটের ক্ষেত্রে যদি দেখা যায় সেক্ষেত্রে হচ্ছে আলফা বিটা গামা ডেল্টা এন্ড এপসাইলন আর ইটা। তাহলে এখানে আমরা প্রোক্যারিওট যেহেতু বলছি, তাহলে মেইনলি এখানে দরকার পলিমারেজ 3 যে পলিমারাইজেশনটা করবে, তাহলে টেমপ্লেটের উপরে করবে। তাহলে টেমপ্লেট তৈরি করতে হলে কি দরকার? আমার হাইড্রোজেন বন্ড খুলতে হবে। কে খুলবে? আমাদের হেলিকেজ এনজাইম খুলে দিচ্ছে। তখন এখানে কে সাহায্য করছে? সামনে যে টুইস্টেড হচ্ছে বা ডিএনএ আনউইন্ডিং এনজাইম, তাহলে এটাকে আমরা কি বলবো? তাহলে এটা হচ্ছে আমাদের গাইডেজ। তাহলে আমরা এটাকে বলে দিই গাইডেজ। তাহলে গাইডেজ কি করছে? সামনের টেনশনটাকে নিক অ্যাসিড প্রসেসে সেটা ওপেন করে দিচ্ছে। তাহলে টেমপ্লেট পেয়ে যাচ্ছে। তাহলে টেমপ্লেটটাকে তৈরি করার জন্য দরকার এসএসজি প্রোটিন, কারণ তারা পুনরায় আবার H1 ফর্মেশন করবে। তাহলে টেমপ্লেট আমরা পাবো না, সেই জন্য এসএসজি প্রোটিন দরকার। তাহলে আমরা এখানে যেটা দেখিয়েছি এটা হচ্ছে আমাদের SSBP, আর এটা হচ্ছে আমাদের ডিএনএ পলিমারেজ 3।
তাহলে এই শুরুটা করতে পারবে না, তার আগে কি দরকার আমাদের প্রাইমার। তো প্রাইমারটা কে দেবে, আরএনএ প্রাইমেজ। তাহলে আমরা রিকোয়ারমেন্টস এর মধ্যে যেগুলো বলেছিলাম এনজাইম এর কথা, তাদের ফাংশনটা যদি জানি তাহলে প্রসেসটা ইজি হয়ে যাবে। তাহলে প্রাইমেজ এসে প্রাইমার ফর্মেশন করলো, কিন্তু সেটা অবশ্যই ডিএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ। তাহলে সেটা এখানে সিনথেসিস করেছে এবং সে 3 প্রাইম এন্ডে বাইন্ড করবে, এবং সেইখানে বাইন্ড করার পর যে 3 প্রাইম এন্ডটা থাকছে তাহলে সেটাকে ধরেই 5 to 3 দিকে মুভ করবে কে, আমাদের ডিএনএ পলিমারেজ। তাহলে যখন একই এনজাইম এইদিকে যাচ্ছে সে পিছনে যাবে কি করে, এবং অপর স্ট্র্যান্ডে সে 5 to 3 রিড করছে, 3 to 5 রিড করতে পারছে না। তাহলে একটাই তার রিডিং হচ্ছে 3 to 5, কিন্তু অপরটার রিডিং হচ্ছে 5 to 3। তাহলে সে সবসময় 3 to 5 ই পড়তে জানে এবং 5 to 3 তৈরি করতে জানে। তাহলে সেটার জন্য সে অপোজিট ডাইরেকশনে সিনথেসিস করবে। তাহলে আমাদের প্রাইমারটাও সেই 3 প্রাইম এন্ডে বসার জন্য কোন ভাবে বসতে হবে, অপোজিট ডাইরেকশন এবং রেপ্লিকেশন ফর্কের বেসে। তাহলে এই ঘটনা আমাদের ওই স্ট্র্যান্ডে বারবার রিপিট হবে, যেহেতু পলিমারেজের ডাইরেকশনের অপোজিট হয়ে যাচ্ছে। তাহলে একটা স্ট্র্যান্ডে ডিএনএ পলিমারেজ কন্টিনিউয়াস সিনথেসিস করবে, সেটা হচ্ছে লিডিং স্ট্র্যান্ড, এবং সেখানে কন্টিনিউয়াসলি আমাদের স্ট্র্যান্ড সিনথেসিস হবে। অপর যে টেমপ্লেট সেখানে যদি দেখা যায় তাহলে সেখানে ডিসকন্টিনিউয়াস সিনথেসিস হচ্ছে, সেই জন্য এটাকে ল্যাগিং স্ট্র্যান্ড বলা হয়েছে। সেই ল্যাগিং স্ট্র্যান্ডে যে ছোট ছোট খণ্ডগুলো তৈরি তাকে বলা হয়েছে ওকাজাকি ফ্র্যাগমেন্ট। সেই ওকাজাকি ফ্র্যাগমেন্ট 100 থেকে 200 টা ইন কেস অফ ইউক্যারিওট, এবং প্রোক্যারিওটদের ক্ষেত্রে সেটা 1000 থেকে 2000 বেস পেয়ার লং হয়ে থাকে, অর্থাৎ তাদের ক্ষেত্রে লং হবে। তাহলে এবারে সিনথেসিস যখন হচ্ছে সাইমেলটেনিয়াসলি, তাহলে আরএনএ প্রাইমার লিডিং স্ট্র্যান্ডে ওয়ান টাইম অ্যাড করতে হচ্ছে এবং ল্যাগিং স্ট্র্যান্ডে বারবার অ্যাড করতে হচ্ছে। যতটা ওকাজাকি ফ্র্যাগমেন্ট তৈরি হচ্ছে প্রত্যেকটা ইনিশিয়েশনের পয়েন্টে আমাদের দিতে হচ্ছে। তাহলে সেগুলোকে রিপ্লেস করতে হবে, রিপ্লেস করবে কি ডিএনএ পলিমারেজ 1। তাহলে যখন এই ঘটনা ঘটছে তাহলে সাইমেলটেনিয়াসলি ডিএনএ পলিমারেজ 1 এসে আরএনএ প্রাইমারে তুলে ফেলে দিচ্ছে, তারপরে এতে ডিএনএ এর নিউক্লিওটাইড বসাচ্ছে, এবং যখন তুলে ফেলে দিচ্ছে 5 থেকে 3 দিকে কেটে কেটে বাদ দিচ্ছে। সেই জন্য এটাকে বলা হচ্ছে 5 প্রাইম টু 3 প্রাইম এক্সো নিউক্লিয়াস অ্যাক্টিভিটি। তাহলে সেটা করে রিপ্লেস করলো, লাইগেজ সিল করে দিল। তাই এইভাবে আমাদের কন্টিনিউয়াসলি প্রসেস যদি চলে তাহলে লিডিং স্ট্র্যান্ডে একবার রিপ্লেসমেন্ট হবে আরএনএ প্রাইমারে, আর ল্যাগিং স্ট্র্যান্ডে যতবার অ্যাড হয়েছে প্রাইমার ততবার সেটা রিপ্লেস করবে। তাহলে ফাইনাল রেজাল্ট যেটা দেখবে যে একটা ওল্ড স্ট্র্যান্ড একটা নিউ স্ট্র্যান্ড। এটা হচ্ছে সেমি কনজুগেট মোড অফ ডিএনএ রেপ্লিকেশন। আর ডিএনএ পলিমারে যখন এইভাবে কাজ করতে করতে যাচ্ছিল তাহলে সেটা লিডিং স্ট্র্যান্ডে বা ল্যাগিং স্ট্র্যান্ডে যেখানেই হোক, তাহলে সে কিন্তু প্রুফ রিডিং অ্যাক্টিভিটি দেখায়। অর্থাৎ কোনো নাইট্রোজেন বেস যদি ভুল বসিয়ে ফেলে, ধর অ্যাডিনিন আছে থাইমিন আনার কথা ছিল, সাইটোসিন এনে বসে আছে, তাহলে এটা ভুল হয়ে গেছে, তাহলে তখন সে এক্সোনিউক্লিক অ্যাক্টিভিটি দ্বারা ওটাকে কিন্তু বাদ দিয়ে দেবে। তাহলে এই হচ্ছে ডিএনএ রেপ্লিকেশনের প্রসেস। তাহলে এখানে আমাদের মেইন স্টেপ যদি আমরা দেখি, প্রথমে আমরা বলতে পারি যে অ্যাক্টিভেশন অফ ডিএনটিপিস। তাহলে এখানে যে পরপর নিউক্লিওটাইডগুলো অ্যাড হলো তাহলে তারা কি হিসেবে থাকে, আমরা যদি দেখি ডিঅক্সি অ্যাডিনোসিন মনোফসফেট, ডিঅক্সি গুয়ানোসিন মনোফসফেট, ডিঅক্সি সাইটিডিন মনোফসফেট, ডিঅক্সি থাইমিডিন মনোফসফেট, এই কন্ডিশনে থাকে। তাহলে এদেরকে সবাইকে কি করতে হবে, তাহলে এটা সবাইকে ইনঅ্যাকটিভ কন্ডিশনে থাকে, ইনঅ্যাকটিভ। তাহলে এদেরকে কি করতে হবে, অ্যাক্টিভ করতে হবে। তাহলে অ্যাক্টিভ করার জন্য এরা কি ফর্মে চলে আসে, ডি এটিপি, ডি জিটিপি, ডি সিটিপি, ডি টিটিপি। তাহলে এই যে অ্যাক্টিভেটেড ফর্মে এটার জন্য কি এনজাইম দরকার, ফসফোরাইলেজ, ফসফোরাইলেজ এনজাইমটা এখানে দরকার। তাহলে এখানে ফসফোরাইলেজ এনজাইম এই হেল্পটা করছে। তাহলে অ্যাক্টিভেশন হওয়ার পরে এবার কি হবে, হেলিকেজ এনজাইম ওলিসিস সিকোয়েন্সটা ডিকগনাইজ করবে, H1 মেল্টিং করবে। তারপরে স্টেপ কি, রেপ্লিকেশন বাবেল ফর্মেশন এবং সেখানে এসএসবি প্রোটিনেসের সংযুক্তি। তাহলে এসএসবি প্রোটিন অ্যাড হয়ে গেল, টেমপ্লেট রেডি। তাহলে টেমপ্লেট রেডি হওয়ার পরে এবারে নেক্সট স্টেপে কি হবে, ফর্মেশন অফ আরএনএ প্রাইমার। তাহলে আরএনএ প্রাইমার অ্যাড হবে, তাহলে 3 প্রাইম অ্যাড হবে এবং এখানে রেপ্লিকেশন ফর্কের বেসে অ্যাড হবে। নেক্সট স্টেপ ডিএনএ পলিমারেজ 1 সেই প্রাইমারকে ফলো করে 5 to 3 প্রাইম ডাইরেকশনে সিনথেসিস করবে, একটা স্ট্র্যান্ডে কন্টিনিউয়াসলি অপর স্ট্র্যান্ডে ডিসকন্টিনিউয়াসলি। তাহলে হেলিকেজ এবং গাইরেজ তারা তাদের ফাংশন কন্টিনিউয়াসলি করে যাবে। তাহলে এই প্রসেস যখন চলছে তারই মধ্যে যদি আমরা দেখি তাহলে পলিমারেজ 1 সে রিপ্লেসমেন্টের কাজ করছে আরএনএ প্রাইমারের এবং গ্লাইকোজ দ্বারা সিল করছে। তাহলে এইভাবে কন্টিনিউয়াসলি প্রসেসটা চলে। তাহলে এবার আমরা যদি দেখি শুরুতে যেটুকু হয়েছিল, এখানে হেলিকেজ এলো, গাইরেজ টেনশন রিমুভ করছে, প্রাইমার অ্যাড হয়েছে। তাহলে এই প্রাইমার অ্যাড হওয়ার পরে যখন পলিমারেজ শুরু করছে, তাহলে এই পর্যন্ত ফেজটাকে আমরা বলতে পারি ইনিশিয়েশন ফেজ। তারপরে যখন ইনিশিয়াল ফেজের পরে এবার কন্টিনিউয়াসলি প্রসেসটা চলছে, মানে আবার প্রাইমারি অ্যাড হচ্ছে চলছে, মানে ওখানে ফ্র্যাগমেন্ট ফর্মেশন চলছে, তাহলে এটা হচ্ছে আমাদের এলংগেশন ফেজ, দীর্ঘীকরণ দশা। তারপর লাস্ট যখন মানে ট্রানজিশন পয়েন্টে চলে আসছে সেই ডিএনএ, তাহলে সেক্ষেত্রে রেপ্লিকেশনটা সেখানে কি হবে, সমাপ্তি। তাহলে এইভাবে যখন ফর্কটা কমপ্লিটলি খুলে যাবে
তখন ওটাই হচ্ছে আমাদের টার্মিনেশন পয়েন্টে পলিমারেজ পৌঁছে গেছে, পলিমারেজ এখান থেকে রিমুভ হয়ে যাবে, হেলিকোজ এখান থেকে চলে গেল, গাইডোজে চলে গেল, তাদের কাজ শেষ। তাহলে এইভাবে টার্মিনেশন পয়েন্টে এসে রেপ্লিকেশনটা শেষ, এটাকে বলা হচ্ছে ডিএনএ রেপ্লিকেশনের টার্মিনেশন। তাহলে এই হচ্ছে আমাদের টোটাল ডিএনএ রেপ্লিকেশন প্রসেস। তাহলে আশা করবো সবার কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হয়েছে। যদি কনসেপ্ট ক্লিয়ার হয়ে থাকে তাহলে সবাই অবশ্যই কমেন্টে জানাবে, এবং যদি ঠিকঠাকভাবে আমাদের সেই রেপ্লিকেশনের প্রসেসের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবে, তাহলে তোমাদের জন্য আরো ভিডিও বানানোর বা তৈরি করার মোটিভেশনটা আমি পাবো। থ্যাংক ইউ সো মাচ।